আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, লেটস সি ফুটবলের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এটি একটি আর্জেন্টিনাময় এপিসোড। আপনাদের কি হ্যাংওভার কেটেছে? আমার এখনো কাটেনি। এখনো মনে হচ্ছে এই মানে এখনো ওই ম্যাচের মধ্যে ডুবে আছি। আহ, হওয়ারই কথা। আর্জেন্টিনা ভক্ত মাত্রই মনে করার চেষ্টা করে দেখেন লাস্ট কবে আর্জেন্টিনাকে এভাবে কামব্যাক করে জিততে দেখেছেন। আর্জেন্টিনা পিছিয়ে থাকার পরে ম্যাচ জেতার লাস্ট উদাহরণ ইতিমধ্যে হয়তো অনেকেই জেনেছেন। সেটা হচ্ছে 2006 ওয়ার্ল্ড কাপে, 20 বছর আগে 2006 ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16 মেক্সিকোর এগেনস্টে। আর আমি 1986 সাল থেকে 84 বিশ্বকাপ থেকে বিশ্বকাপ ফুটবল দেখছি। আর্জেন্টিনাকে আর একবারই মাত্র পিছিয়ে থেকে জিততে দেখেছিলাম, সেটা হচ্ছে 94 ওয়ার্ল্ড কাপে গ্রুপ ম্যাচে নাইজেরিয়ার এগেনস্টে। এছাড়া আর কখনো আর্জেন্টিনা আগে গোল খেয়ে গেলে আর্জেন্টিনা আর ফিরে আসতে পারে না। আর দুটো নকআউট ম্যাচ আর্জেন্টিনার সমতায় পিছিয়ে থেকে সমতায় ফিরেছিল, তারপরে টাই ব্রেকারে জিতেছে। একটা হলো 98-এর রাউন্ড অফ 16 এগেনস্ট ইংল্যান্ড, আর আরেকটা ছিল 1990 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ইটালির এগেনস্টে। এছাড়া আর কখনোই আর্জেন্টিনাকে ফার্স্টে গোল খাওয়ার পরে ম্যাচ জিততে দেখা যায়নি এবার ওয়ার্ল্ড কাপে। আর 2 গোল পিছিয়ে থেকে 3টা গোল করে জিতা, এটা আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে এটাই নাকি প্রথম। খুবই অবাক হয়েছি, কারণ আগের আমলে 1930 থেকে 54-58 পর্যন্ত এরকম অহরহ ঘটতো, কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে এটা ঘটেনি। সত্যি আশ্চর্য ঘটনা। আর ইভেন বিশ্বকাপের নকআউটেও 2 গোলে পিছিয়ে থেকে তিন শেষ পর্যন্ত ম্যাচ জেতা। 1966 পরে নকআউট ম্যাচে এটা মাত্র থার্ড ইনস্ট্যান্স। ফার্স্ট ইনস্ট্যান্স ছিল 2018 ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম এগেন্স্ট জাপান। আর এরপর এই ওয়ার্ল্ড কাপেই দুটো রাউন্ড অফ 32-তে বেলজিয়াম এগেন্স্ট সেনেগাল এবং আজকের গতকালের আর্জেন্টিনার বিখ্যাত রেমন্তাদা। তবে আর্জেন্টিনারটা ইউনিক অ্যাকসেন্সে এরকম ডিপ ইনটু দ্য ম্যাচ 2 গোলে পিছিয়ে থাকার পর ম্যাচ বের করে আনা, এটা আনপ্রেসিডেন্টেড। তো এ ধরনের কামব্যাক, নিজের পছন্দের টিমের এ ধরনের কামব্যাক আসলেই হৃদয়ে দোলা জায়গায়। যাই হোক, আর্জেন্টিনা অসাধারণ একটা ম্যাচ খেলেছে এবং মেসি প্রায় নেইমার, এর পরের রাতে রোনাল্ডো এবং একটা হ্যাট্রিক নক্ষত্রের বিদায় হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। খাদের কিনারা থেকে মেসি ফিরে এলেন এবং ম্যাচ শেষে তিনি কাঁদলেন। এই মেসির এই কান্নাটা একটা জিনিস অন্তত প্রমাণ করলো, যে অবসরের ঘোষণা এখনো তিনি অফিসিয়ালি দেননি। সেই অবসরের ঘোষণাটাই মনে হয় কান্নার মাধ্যমে উচ্চারিত হলো, আনঅফিসিয়ালি বলতে হবে। তার কান্না দেখে মনে হয়েছে আর কি যে এটাই তিনি হয়তো বিদায় ধরে নিয়েছিলেন এবং তিনি যে আরেকটা ম্যাচের সুযোগ পাচ্ছেন এবং নিজের পারফরমেন্সের যে রিডেমশন, সেটার জন্য এই কান্নাটা ছিল। মেসি প্রথম 15 মিনিটে আর্জেন্টিনা গোল হজম করলো এবং এরপরেই মেসি পেনাল্টি মিস করলেন এবং ইতিহাসের প্রথম খেলোয়াড় যে রেকর্ডের পর রেকর্ড ভাঙছে, সেই মেসি ভুলে যাওয়ার মতো রেকর্ড করছেন। পেনাল্টি মিসের রেকর্ডটা তিনি 3 থেকে 4-এ নিয়ে গেলেন, তার ধারে কাছে এখন আর কেউ নেই। এবং একই বিশ্বকাপের আসরে 2টি পেনাল্টি মিস করা প্রথম প্লেয়ার হলেন। যাই হোক, কালকে মেসির একটা জঘন্য দিনই বলতে গেলে যাচ্ছিল। সেই জঘন্য দিনেই দুটো ম্যাজিক্যাল মোমেন্টে তিনি ম্যাচটা বের করে আনেন আর্জেন্টিনার জন্য। আর কিছু কন্ট্রোভার্সিয়াল মোমেন্ট ক্রিয়েট হয়েছে। এগুলো এতক্ষণে আপনারা নিশ্চয়ই অনেক টক শো দেখেছেন। এভরি ডিসিশন ওয়াজ রাইট অ্যাকর্ডিং টু দ্য রুলস। তবে আর্জেন্টিনার ক্ষেত্রে এরকম কিছু হলেই যথেষ্ট কন্ট্রোভার্সি হয়। যেমন 2022 ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর্জেন্টিনা পেল একটা পেনাল্টি, ফ্রান্স পেল 2টা পেনাল্টি, কিন্তু আর্জেন্টিনারই বদনাম শুনতে হয় যে পেনাল্টিতেই নাকি আর্জেন্টিনা এগিয়ে চলে।
এবার ব্রাজিল আর জাপানের ম্যাচে 6 মিনিটের জায়গায় মনে হয় 9 মিনিট দিয়েছিল, বা 5 মিনিটের জায়গায় 9 মিনিট দিয়েছিল অ্যাডেড টাইম। সেটা নিয়ে অনেক কথা, ব্রাজিলকে হারানোর জন্য নাকি সেটা করা হয়েছে। তো কাল 7 মিনিটের জায়গায় 12 মিনিট গেল, সেটা নিয়ে স্পিকটি নট। এই বেসিক্যালি ব্রাজিলের সাপোর্টার গ্রুপ, অ্যান্টি আর্জেন্টিনা গ্রুপ, ব্রাজিলের সাপোর্টার বলে লাভ নাই, আর্জেন্টিনাকে সেক্ষেত্রে অ্যান্টি ব্রাজিলই বলতে হবে। অ্যান্টি আর্জেন্টিনা গ্রুপ সবসময় সোচ্চার এসব বিষয়ে। সো আর্জেন্টিনার সাপোর্টারদের আমি বলবো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিবেন, এত বেশি পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ইজিপ্টের জন্য খুবই খারাপ লেগেছে। ইজিপ্ট নিজেকে দুর্ভাগা ভাবতেই পারে। এরকম একটা গোল হওয়ার পরে গোলটা ডিসঅ্যালাউড হওয়া, এটা মানে, এবং ওই পিছনে বিল্ড আপে ফাউলের কারণে এরকম ঘটনা ক্লাব ফুটবলে আমরা প্রায় দেখি। আমি ভুল করে না থাকলে 2022 সিজনে লা লিগায় মাদ্রিদ ডার্বিতে এরকম হয়েছিল। সেই সিজনটা অ্যাথলেটিকো মাদ্রিদ জিতেছিল, এবং এই ম্যাচটার রেজাল্ট একটা বড় একটা ভূমিকা রেখেছিল। সেখানে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়েছিল, কিন্তু বারে দেখা গেল এটার বিল্ড আপ শুরু হয়েছে অপর প্রান্তে অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদের গোল, পেনাল্টি বক্সে অ্যাথলেটিকো মাদ্রিদের একজন প্লেয়ারকে ফাউল করার মাধ্যমে এটা শুরু হয়। সো যেটা রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়েছিল সেটা হয়ে গেল অ্যাথলেটিকো মাদ্রিদের পেনাল্টি, এবং অ্যাথলেটিকো মাদ্রিদ সেই পেনাল্টিতে উইনিং গোলটা করে ম্যাচটা জিতে, এবং মার্জিনালি 2-3 পয়েন্টের শেষ পর্যন্ত তারা লিগটা সিকিউর করে। সম্ভবত 2021-22, আমার ভুল মাফ করবেন, এটা হঠাৎ মনে হলো এর জন্য বললাম। আগে মনে হলে একটু দেখে নিতাম আমি রেফারেন্সটা। সো এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। আর গোল হওয়ার সাথে সাথেই বার প্রত্যেকটা ম্যাচেই ভিআর সব সময়, সব প্রত্যেকটা গোল হওয়ার সাথে সাথে তারা এটার পিছনে বিল্ড আপ থেকে শুরু করে এটা দেখে। এটা প্রতিটা গোলের ক্ষেত্রে হয়, প্রতিটা ম্যাচের প্রতিটা গোলে এটা হয়, এবং যখনই এরকম সিচুয়েশন হয় তারা রেফারির কানে দেয়, রেফারিকে বলে ইউ হ্যাভ টু লুক ইনটু দিস। যাই হোক, আর্জেন্টিনার জন্য শুভেচ্ছা। নেক্সট ম্যাচটা তাদের সুইজারল্যান্ডের সাথে। আর মেসি অন্তত আরেকটা ম্যাচ পাচ্ছেন, ফুটবলের বরপুত্রকে আমরা আরেকটা ম্যাচের জন্য পাচ্ছি, এটা আমরা লাকি। আর পরপর 9 ম্যাচে গোল করে ফেললেন তিনি। এবং কালকে, আচ্ছা, আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে কিছু না বললেই নয়। কালকে আর্জেন্টিনা অত্যন্ত ইন্টেন্স ফুটবল খেলেছে এবং তারা যথেষ্ট এনার্জি শো করেছে, বাট আর্জেন্টিনার মিডফিল্ড স্টিল পারফর্মিং লাইক গুড ফর নাথিং। এটা লিওনেল স্কালোনিকে কি কাজ করবেন আর আমি ঠিক বুঝতে পারছি না। এবার এভরি মিডফিল্ডার, যে প্লেয়ারগুলো আছে প্রত্যেকে অসাধারণ, কোনো সন্দেহ নেই, কিন্তু এবার কেন যেন ক্লিক করছে না। এখন স্কালোনির কিছু করার নেই, প্লেয়ারদেরই নিজেদের পারফর্ম করে দেখানোর কথা। বাট কালকে প্যারাদেসের কথা আলাদাভাবে বলতে হয়। প্যারাদেস অসাধারণ খেলেছেন। প্যারাদেসকে আমি এই মিডফিল্ডের বাকিদের পারফরমেন্সের তুলনায় ওয়েফার দিচ্ছি। আর কালকে অবশ্য ম্যাকেলিস্টার এবং এনজো, মানে অ্যাটাকিং এতে এনজো তো লাস্টে গোলই করলেন, আর ম্যাকেলিস্টারের একটা গোল যেটা সেভ করলো গোলকিপার, এটা অসাধারণ। সুবীর চমৎকার একটা গোলকিপার ইজিপ্টের। ভজিনহা, কেপ ভার্দের গোলকিপার ভজিনহা, তিনি 40 বছর বয়সে হয়তো তাকে আমরা ইউরোপের ক্লাবগুলোতে দেখবো না, তবে সুবীরকে আমি এক্সপেক্ট করছি নেক্সট সিজনে ইউরোপের কোনো একটা বড় ক্লাবে। হোপফুলি ইট কামস ট্রু। আর ইজিপ্ট অসাধারণ। এরকম কাউন্টার অ্যাটাকে এরকম ভয়ঙ্কর খেলা অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর। আমি 2018 ওয়ার্ল্ড কাপে বেলজিয়াম কিছুটা ছিল এরকম ভয়ঙ্কর, বাট ইজিপ্ট ওয়াজ ফার হ্যাড। কালকে তারা যখন 79-এর 83rd মিনিটে 2 গোল তারা আর্জেন্টিনা পরিশোধ করে দেয়, তারপরে আসলে প্যানিক অ্যাটাকের কারণেই তারা ফার্দার আর কিছু করতে পারেনি। দুর্ভাগ্যে তারা ভাবতেই পারে। এরকম গোল ডিসঅ্যালাউ তো অহরহ ঘটে না।
তো তাদের যে তারা যে গ্রাজটা শো করেছে, ইট ওয়াজ লেজিটিমেট অ্যান্ড লজিক্যাল আমি বলবো। যাই হোক, আমরা কোয়ার্টার ফাইনাল লাইন আপ পেয়ে গেছি। আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের সাথে, ফ্রান্স খেলবে মরক্কোর সাথে, স্পেন বেলজিয়ামের এগেনস্টে, এবং নরওয়ে ভার্সাস ইংল্যান্ড। ফ্রান্স ভার্সাস মরক্কো এবং ইংল্যান্ড ভার্সাস নরওয়ে একটা ব্লকবাস্টার। আর্জেন্টিনা নকআউটে এবার যা খেলে যাচ্ছে, আর্জেন্টিনার যার সাথেই খেলুক, যদু মধু কদু, তার সাথে এই ম্যাচটা কনফার্ম ব্লকবাস্টার হবে। আর স্পেন বেলজিয়ামের খেলায়, মানে স্পেন তো টপ ক্লাব, নর্মালি হয়তো 2 মাস আগে যদি বলা হতো কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম এবং স্পেন খেলবে কি হবে, তখন বলতাম স্পেন উড়াই দিবে বেলজিয়ামকে। বাট বেলজিয়াম ফর সাম লাস্ট কাপল অফ ম্যাচেস সেটা বলতে দিচ্ছে না, হোপফুলি। ফ্রান্স ভার্সাস মরক্কো, লাস্ট বিশ্বকাপে সেমিফাইনালে বিট করেছিল, তখন ফ্রান্স যা ছিল ফ্রান্স তার চেয়ে বেটার, কিন্তু তখন মরক্কো যা ছিল মরক্কো ইজ ফার্দার বেটার তখনকার তুলনায় আমি বলবো। এবং মরক্কো তখন রাউন্ড অফ 16-এ স্পেন এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে নক আউট করে দিয়ে আসার পরে তাদেরকে জায়েন্ট কিলার বলা হচ্ছিল, কিন্তু এবার তারা প্রমাণ করেছে তারা জায়েন্ট কিলার না। লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা ফ্লুক ছিল না, বরং তারা এখন একটা জায়েন্ট টিম হিসাবেই আবির্ভূত হয়েছে। তো ফ্রান্সের খুব সহজ হবে না মরক্কোর সাথে, যদিও আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি, বাট ইট উইল বি ক্লোজ ফাইট। গত লাস্ট ওয়ার্ল্ড কাপে ফলাফলটা হয়েছিল 2-0, এবার তার চেয়ে টাইটার ফলাফল আমি এক্সপেক্ট করছি। স্পেন ভার্সাস বেলজিয়াম, স্পেন ভার্সাস বেলজিয়ামকে লাস্ট খেলতে দেখেছি 86 ওয়ার্ল্ড কাপের এই সেম স্টেজে, কোয়ার্টার ফাইনাল স্টেজেই। সেবার কিন্তু হাই ফ্লাইং স্পেন রাউন্ড অফ 16-এ আরেকটা হাই ফ্লাইং টিম ছিল ডেনমার্ক, যারা ইভেন্চুয়াল রানার্স আপ জার্মানিকে গ্রুপে রানার্স আপ পজিশনে ঠেলে দিয়ে নিজেরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16-এ এসেছিল। সেই স্পেন 5-1 উড়িয়ে দিয়েছিল ডেনমার্ককে, এবং বেলজিয়ামের এগেনস্টে কোয়ার্টার ফাইনালে তারা ফেভারিট ছিল, বাট বেলজিয়াম সেই ম্যাচে টাই ব্রেকারে স্পেনকে হারিয়ে দেয়। আর এর পরের ওয়ার্ল্ড কাপেই বেলজিয়াম এবং স্পেন একই গ্রুপে পড়েছিল, সেখানে স্পেন বেলজিয়ামকে 2-1 হারিয়েছিল। আমি এই দুই দলের আর কোনো ম্যাচ আমি মনে করতে পারছি না। ইউরো বা ওয়ার্ল্ড কাপে ছিল না, এটা কনফার্ম। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং বা ফ্রেন্ডলি ম্যাচেসে থাকতে পারে। এই ম্যাচে স্পেন আউটরাইট ফেভারিট, কিন্তু বেলজিয়াম যারা প্রথম 2 ম্যাচে একটাও গোল করতে পারেনি, প্রথম ম্যাচে ইজিপ্টের সাথে 1-1 ড্র করেছিল, সেখানে বেলজিয়ামের গোলটা ছিল আত্মঘাতী, তো সেটা কনসিডারেশনে নিয়েই বলছি প্রথম 2 ম্যাচে তারা আসলে নিজেরা গোল করতে পারেনি, কিন্তু এরপরে 3 ম্যাচে মিলে তারা 12টা গোল দিয়েছে। আর ওইদিকে স্পেন এখন পর্যন্ত 5 ম্যাচে কোনো গোল হজম করেনি। সো স্পেন ইজ দ্য টিম টু বিট, ইট লুকস নাও। আর বেলজিয়াম সেখানে আন্ডারডগই থাকবে, বাট খুব সহজ হবে না স্পেনের জন্য। বেলজিয়াম স্পেন যেরকম শুধু পাসের বহর সাজিয়ে যাচ্ছে 2010 ওয়ার্ল্ড কাপের মতো, 2010 ওয়ার্ল্ড কাপের স্পেনের খেলাটা ছিল আমার দেখার জীবনের সবচেয়ে বোরিং ফুটবল। কেউ কেউ সেটাকে সুন্দর ফুটবল বলেন, সে সময়কার উৎপল শুভ্রদাও এটাকে সুন্দর ফুটবল বলেছিলেন। এটাতে আরো বিরক্ত হয়ে এই খেলাটাকে আরো বোরিং মনে হয় আমার কাছে। আমি 2010 ওয়ার্ল্ড কাপের খেলার রেপ্লিকেশন মনে হচ্ছে এইবার দেখছি স্পেনের। তাই স্পেন খুব বেশি গোল করবে, খুব বেশি চান্সেস ক্রিয়েট করবে সেরকম মনে হয় না, তারা কাজের কাজটা করে ফেলে আর কি। কিন্তু তাদের এগেইনস্টে বেলজিয়াম যদি প্রথম দিকে সুযোগগুলো কাজে লাগিয়ে নেয়, দেন ইট উইল বি ম্যাচ টু ওয়াচ। নরওয়ে ভার্সাস ইংল্যান্ড, নরওয়ে ভার্সাস ইংল্যান্ডের ম্যাচ আমি মনে করতে পারছি না, তবে 1994 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড কোয়ালিফাই করতে পারেনি, তাদেরকে কোয়ালিফাই না করার অবস্থায় ফেলে দিয়েছিল যে দেশটি, সেই দেশটির নাম ছিল নরওয়ে। সেই টোরে আন্ড্রে ফ্লো আর ওলে গানার সুলস্কায়ের
নরওয়ে ছিল সেটা। আহ, সেই নরওয়ের একটা বড়সড় তারা একটা বাইক ক্রিয়েট করেছিল। যাই হোক, তেমন রেজাল্ট আনতে পারেনি। আর এরপরে নরওয়ে অনেক বছর ঘুমিয়েছিল। এরপরে এই বছর হাল্যান্ড আর অডেগার্ডের হাত ধরে তারা জেগেছে এবং এই মুহূর্তে নরওয়েকে একজন কন্টেন্ডার টিম মনে হচ্ছে। তারা যদি শেষ পর্যন্ত আরও এগিয়ে যায়, আমি সারপ্রাইজ হব না। তো ইংল্যান্ডের এগেইনস্টে নরওয়ে, এটাকে আসলে কাউকেই ফেভারিট রাখা যাচ্ছে না। ইংল্যান্ড একটা ট্র্যাডিশনালি তারা বড় ফোর্স নরওয়ের চেয়ে। সেই অরায় ইংল্যান্ড পার পেয়ে যায় কিনা সেটাই দেখার বিষয়। তবে নরওয়েতে আছে একজন এর্লিং হালান্ড, এক দৈত্য, এবং কি সে বের করে তার ঝুলি থেকে, সেটাই এখন দেখার বিষয়। ইংল্যান্ড তাদেরও হ্যারি কেইন এবং বেলিংহাম, এবং সবচেয়ে অবাক করছে আমার এলিয়ট অ্যান্ডারসন এবং অ্যান্থনি গর্ডন, তাদের মিডফিল্ড। এটা আবারও বলছি, টমাস টুকেল যে ফিল ফডেন এবং কোল পামারকে বাদ দিয়ে স্কোয়াড সাজিয়েছিলেন, সাহসী একটা পদক্ষেপ নিয়েছিলেন। দ্যাট ইজ গিভিং ফ্রুট, এবং ইন দ্য ফর্ম অফ অ্যান্থনি গর্ডন অ্যান্ড এলিয়ট অ্যান্ডারসন। অসাধারণ একটা লড়াই হবে। আর লাস্টলি আর্জেন্টিনা ভার্সাস সুইজারল্যান্ড, যেটা বললাম, আর্জেন্টিনা এখন যার সাথে খেলবে সেটা একটা ব্লকবাস্টার ম্যাচই হবে আমার মনে হয়। সুইজারল্যান্ডের সাথেও ইউরোপিয়ান টিমের সাথে হয়তো এরকম 3-2, 2-2 স্কোর লাইন হবে না, 2-1 বা 1-0 স্কোর লাইনই হবে। বাট ম্যাচটা উপভোগ্য হবে, এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। সুইজারল্যান্ডের জন্য শুভকামনা। সুইজারল্যান্ড কলম্বিয়াকে আউট করে দিয়েছে, এটা অনেকের কাছে সারপ্রাইজ ছিল, আমার কাছে খুব সারপ্রাইজ ছিল না। আমি এটা এখানে 50-50 ম্যাচ ধরেছিলাম, বেশিরভাগ যদিও কলম্বিয়াকে ফেভারিট বলছিল, বাট আমার কাছে 50-50 মনে হচ্ছিল। দুইটা টিমকেই সমান সমান স্ট্রংলি মনে হচ্ছিল। যাই হোক, তারা আর্জেন্টিনাকে যথেষ্ট প্যারা দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আমাদের আছে একজন লিওনেল মেসি, অনাকাঙ্ক্ষিতভাবে হলেও সত্য, সেই লিওনেল মেসির হাত ধরেই আর্জেন্টিনাকে পার পেতে হয়, এবং হোপফুলি আর্জেন্টিনা নেক্সট ম্যাচেও লিওনেল মেসির হাত ধরে পার হোক। তবে এই ম্যাচে ইজিপ্টের এগেইনস্টে আর্জেন্টিনা মেসির টাচ ছাড়া লাস্ট গোলটা যেটা পেয়েছে কাউন্টার অ্যাটাক থেকে লটারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ থেকে লটারো মার্টিনেজ থেকে এনজো ফার্নান্ডেজ। তো মেসির ছোঁয়া ছাড়া একটা গোল শেষ পর্যন্ত আর্জেন্টিনা বের করতে পেরেছে ওপেন প্লে থেকে। এটাকেই আশা ভরসার মাপকাঠি হিসাবে দেখতে চাচ্ছি আমরা। হোপফুলি আরও চান্সেস ক্রিয়েট হবে। তো দর্শক, আজকে একটা দিন ব্ল্যাঙ্ক ক্যালেন্ডার, এই ফুটবল ক্যালেন্ডারে, এবং এই বিশ্বকাপ 11 জুন বিশ্বকাপ শুরুর পর থেকে এই প্রথম একটা ফুটবল ছাড়া রাত পেলেন। এবং গতকালের যে নার্ভের উপর দিয়ে প্রেশার গেল, সেটার জন্য একটা ভালো রেস্ট পিরিয়ড। রেস্টটা আপনারা সবাই ভালো মতো নিন এবং রেডি হন আরও কয়েকটা ব্লকবাস্টার ম্যাচ দেখার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।